নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বছর একটা বড় খবর দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি। আফগানিস্তান বর্ডারে ইতিমধ্যে পাকিস্তানের দুটো চেকপোস্ট আফগান সৈন্যরা দখল করে দিয়েছে এবং প্র্যাকটিক্যালি বিপর্যস্ত হচ্ছেন পাকিস্তানিরা। বুঝে উঠতে পারছেন না কী বলবেন, নানান ধরনের সাফাই দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুটো চেকপোস্ট, সে ভিডিও আপনাদের দেখাবো যেখানে দুটো চেকপোস্টের উপর আফগানিস্তানের যারা তালিবানি যোদ্ধা তারা ফ্ল্যাগ ওঠাচ্ছেন। কতটা লজ্জার, কতটা বিড়ম্বনার বলুন তো। এটাই তো হওয়ার ছিল। ভারতকে বিড়ম্বিত করার চেষ্টা করার জন্য বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন, মৌলবাদী সুদখোর ওই মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ওদিকে পাকিস্তান নিজের সীমানা রক্ষা করতে পারছে না, সেটা হারিয়ে ফেলছে ওই আফগান যোদ্ধাদের কাছে, যে আফগানদের 7টা গ্রামকে নিশ্চিহ্ন করার জন্য বোমারু বিমান পাঠিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেখানে যে ঘটনা ঘটেছিল 7টা গ্রামে নিশ্চিহ্ন শুধু করার চেষ্টা হয়নি, 46 জন সাধারণ মানুষ মারা গিয়েছেন। তারপর আফগানিস্তান পরিষ্কার বলে দিয়েছিলেন, আফগানিস্তানের তালিবান যোদ্ধারা বলে দিয়েছেন যে এবার আমরা কাউন্টার রিপ্লাই দেবো এবং আমরা কিন্তু শেষটা দেখে ছাড়বো। সেই শেষ দেখা লড়াইটা লড়ছেন। ইতিমধ্যে অনেকটা পেনিট্রেট করছেন, সীমানা বিস্তৃত হয়েছে। দুটো চেকপোস্টে আফগানরা, আফগানিস্তানের এই তালিবানরা তাদের ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছে। এই যখন একদিকের খবর, অন্যদিকের খবর কিন্তু মারাত্মক। বাংলাদেশে প্রায় 250 কেজি আরডিএক্স পাকিস্তান কন্টেনারে করে 720 টনের কন্টেনারে করে এমভি আল বাকেরা জাহাজে করে পাঠিয়েছেন। এই রিপোর্ট ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে এসছে এবং সেই ইন্টেলিজেন্স রিপোর্টটা সাপ্লাই করার ক্ষেত্রে অসমের এসটিএফ সাহায্য করেছে। ভাবতে পারেন, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এসটিএফ যখন জঙ্গি ধরতে পারে না, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যখন আব্বাস আলী কিংবা মিনারুল শেখ কিংবা জাবেদ মুন্সিদের ধরে আনার জন্য কখনো অসম পুলিশের এসটিএফকে আসতে হয়, কখনো কাশ্মীর পুলিশকে আসতে হয়, সেই সময় দাঁড়িয়ে অসমের এসটিএফ সেই ইন্টেলিজেন্স রিপোর্টটা ভারতীয় ইন্টেলিজেন্স দফতরকে দিয়েছে যে কন্টেনার আসছে এমভি আল বাকেরা, সেখানে কিন্তু 250 কেজির আরডিএক্স আসছে। এবং স্বাভাবিকভাবে ভারতীয় ইন্টেলিজেন্স, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স তারা নিজেরাও খবর রাখছিল, তার সঙ্গে অসম ইন্টেলিজেন্স যৌথভাবে কাজ করে সেই খবরটা পৌঁছে দিয়েছে। এমভি আল বাকেরা 22শে ডিসেম্বর চট্টগ্রামের কাফকো জেটিতে এসে পৌঁছেছিল এবং সেখানে ঠিক যখন এই জেটিতে এসে পৌঁছয় তার কিছুদিন আগেই, একদিন আগেই মোহাম্মদ ইউনুসের সরকার যেটা নোটিফিকেশন করেছেন যে কোনো জাহাজ এখন থেকে ফিজিক্যাল চেকিং করা যাবে না, তারা যা লিখে পাঠাবে সেটাকেই মেনে নিতে হবে। অর্থাৎ কোন কন্টেনারের মধ্যে কী আছে সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না, সেটা ফিজিক্যাল ভেরিফিকেশনটা করা যাবে না। কীরকম শয়তান মোহাম্মদ ইউনুস, চিন্তা করে দেখুন। অর্থাৎ ওই পাকিস্তান থেকে যে আরডিএক্স আসছে সেটাকে কভার আপ মিশনের জন্য এই নোটিফিকেশনটা করেছিল এবং স্বাভাবিকভাবে পাকিস্তান আরডিএক্স পাঠাবে, তার মধ্যে সার পাঠাচ্ছি বলে লিখে দেবে এবং সেটাকে পাকিস্তান সরকারকে বা সেটা প্রকাশ্যে সেটাই জানা যাবে। আমি বলছি, একজন নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, সুদখোর মৌলবাদী এই মোহাম্মদ ইউনুস কত কি সাংঘাতিক ধরনের শয়তান, এই একটা ছোট্ট ঘটনাতেই বোঝা যায়। যাই হোক, মূল ঘটনায় আসে। এই 22শে ডিসেম্বর এমভি আল বাকেরা এই জাহাজটা কন্টেনার, সেই জাহাজটা এসে পৌঁছয় শেষ পর্যন্ত কনসাইনমেন্ট নিয়ে এসে পৌঁছয় চট্টগ্রামের কাফকো জেটিতে। এবং কাফকো জেটিতে আসার পর আমি আপনাদের ফিজিক্যালি পুরো ব্যাপারটা দেখাবো। কাফকো জেটিতে আসার পর সেখান থেকে কিছু আনলোড করা হয় মেটেরিয়াল। তারপর বলা হয় যে এই নির্দিষ্ট জাহাজটি এবার চলে যাবে ব্রহ্মপুত্র নদীর ওপর সিরাজগঞ্জ, সেইখানে সিরাজগঞ্জে যাবে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের যারা এই পুরো ব্যাপারটাকে অপারেট করছেন তারা জানতে পেরেছেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিন্তু খবর পেয়ে গেছে। এবার ইন্ডিয়ান ইন্টেলিজেন্স খবর পেয়ে গেলে যদি আরডিএক্স আছে 250 কেজি, 720 টনের সার নিয়ে আসছি বলে সেখানে 250 কেজি আরডিএক্স ঢুকিয়ে রাখা থাকে, এবার ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যদি সে খবরটা পেয়ে যায়, স্বাভাবিকভাবে সেখানে তো সেই জাহাজ সঙ্গে সঙ্গে ভারত সরকারের মিলিটারি ফোর্স আছে, 7 মিনিট লাগবে ওই জাহাজকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিতে, ওই চট্টগ্রাম বন্দরে ডুবিয়ে দিতে 7 মিনিটস লাগবে। আমি প্রাক্তন কর্তাদের সঙ্গে কথা বলেই আমি আপনাদের কাছে এই তথ্যটা দিচ্ছি। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার একটা ডিসিশন নেয় যে আমরা সিরাজগঞ্জে পৌঁছবো, অনলি টু মিসলেড, বাইরের মানুষকে মিসলেড করা এবং ভারতীয় ইন্টেলিজেন্স রিপোর্ট যেটা তাদের মিসলেড করার জন্য বলে যে আমরা সিরাজগঞ্জে পাঠাচ্ছি। আমি আনুমানিক যতটুকু খোঁজ নিয়েছি সেটা হচ্ছে এই কাফকা জেটি যেটা কাফকো জেটি চট্টগ্রাম বন্দরে, সেখান থেকে মেঘনা হয়ে ব্রহ্মপুত্র নদীর ওপর সিরাজগঞ্জ, ঢাকার পূর্ব প্রান্তে, সেই সিরাজগঞ্জে পৌঁছতে প্রায় 450 কিলোমিটার রেঞ্জ, 450 কিলোমিটার ওখান থেকে দূরত্ব। এই বলে জাহাজটি শেষ পর্যন্ত রওনা দেয়। এই রওনা দেওয়ার পর হঠাৎ মাঝপথে
ডেস্টিনেশন চেঞ্জ করে মাঝপথেই সেই জাহাজ অর্থাৎ MV আল বাখেরা এই জাহাজটি আচমকাই মেঘনা নদীতে চাঁদপুরের কাছে হাইমচরে একটা ছোট্ট দ্বীপ আছে। মেঘনা নদী যেখানে খুব চওড়া জায়গা, সেখানে একটা দ্বীপ আছে হাইমচর। সেই হাইমচরে এই জাহাজটা নোঙর করে দেয়, অথচ প্রকাশ্যে জানানো হয় যে এটা যাচ্ছে ব্রহ্মপুত্রের সিরাজগঞ্জ। ভেবে দেখুন, সিরাজগঞ্জে যাচ্ছে বলে প্রায় 450 কিলোমিটার দূর চট্টগ্রাম বন্দর থেকে, মেঘনা হয়ে ব্রহ্মপুত্র, একদিকে পদ্মা চলে যাচ্ছে আর একদিকে ব্রহ্মপুত্র যাচ্ছে, সেই ব্রহ্মপুত্রের ওপর সিরাজগঞ্জে যাচ্ছি, ঢাকার অদূরে সেখানে যাচ্ছি, এসব বলে টলে তারা রওনা দেয়। কিন্তু মাঝপথে তারা ডেস্টিনেশন চেঞ্জ করে জাস্ট তথ্যটাকে চাপার জন্য, সাপ্রেস করার জন্য মেঘনার চাঁদপুরের হাইমচরে নোঙর করে দেয়। এবং সেই হাইমচরের কোনো একটা স্ট্যাকইয়ার্ডে সেইখানেই 250 কেজি RDX বোঝাই স্ট্যাকইয়ার্ডে করে রাখা হয়েছে। লাস্ট এই রিপোর্ট, আমি সেই রিপোর্টের যে সোর্সে যে ইনফরমেশন এসছে সেই রিপোর্টটা আমার কাছে এই মুহূর্তে রয়েছে। হাইমচর এলাকাটা 235 কিলোমিটার সিরাজগঞ্জ যেখানে যাওয়ার কথা ছিল, যেটা অফিসিয়ালি নোটেড ছিল চট্টগ্রামের ওই কাফকো জেটি থেকে, যে নোটিফিকেশনটা করা হয়েছিল যেটা যাচ্ছে চট্টগ্রামের কাফকো জেটি থেকে পণ্যবাহী এই জাহাজটা যাবে সিরাজগঞ্জ ঢাকায়, সেই সিরাজগঞ্জ হচ্ছে প্রায় 235 কিলোমিটার। যেখানে অরিজিনালি নোঙর করেছে সেখান থেকে 235 কিলোমিটার আগে এই চাঁদপুরের হাইমচরে এটা নোঙর করে দিল। এক, দ্বিতীয়ত হচ্ছে ঢাকা থেকে এটার দূরত্ব হচ্ছে 111 কিলোমিটার। ঢাকা শহর থেকে এই নির্দিষ্ট জায়গাটা যে চাঁদপুরের হাইমচর বলছি, সেইখানটা হচ্ছে 111 কিলোমিটার ডেস্টিনেশন। কেন করলো বাংলাদেশ? তার কারণ বাংলাদেশ সরকার বুঝতে পেরেছিল যে ভারত সরকারের নজরবন্দি হয়ে গেছে এটা, ফলত যে কোনো সময়ের ওপর একটা আক্রমণ আসবে এবং দরকারে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে জাহাজ মেঘনাতেও ডুবিয়ে দিতে পারে, ব্রহ্মপুত্রতেও ডুবিয়ে দিতে পারে, চট্টগ্রাম বন্দরেও ডুবিয়ে দিতে পারে। ফলত ভারতকে মিসলেড করো। কিন্তু ভারতকে মিসলেড করলে কি হবে? অসম পুলিশের STF তার ইন্টেলিজেন্স রিপোর্ট তারা খুব গভীরে বাংলাদেশের মধ্যে বিচরণ করে। ভাবতে পারেন একটা রাজ্য সরকার, সে সরকারটার নাম অসম সরকার, সেই অসম সরকারের ইন্টেলিজেন্স রিপোর্ট ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে রিপোর্ট দিয়েছে যে না, এটা সিরাজগঞ্জ যায়নি, তার 235 কিলোমিটার আগে মেঘনার হাইমচর দ্বীপের স্ট্যাকইয়ার্ডে এই 250 কেজি RDXটা ঢুকিয়ে রেখে দিয়েছে। প্রাথমিকভাবে যে প্ল্যানিংটা ছিল যে এটা চট্টগ্রামেই আনলোড করা, কিন্তু চট্টগ্রামে এখন আরাকান আর্মিদের দাপট, ফলে সেখানে কিছু করা যাবে না। প্ল্যানিং ছিল যে এটা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকানো, কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সিগুলো যেভাবে দাপট বাড়িয়ে দিয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আছে সেটা মোহাম্মদ ইউনূসের ফ্রেন্ডলি সরকার, ফলত পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমানাগুলোকে ব্যবহার করা এবং বিশেষ করে সীমানায় ওই শেখ শাহজাহানের বাহিনীরা বিভিন্ন জায়গায় বসে আছেন, ফলে বঙ্গোপসাগরের কোস্টাল এরিয়া দিয়ে সেখানে ঢুকিয়ে দেওয়া, রোহিঙ্গাদের ব্যবহার করা, স্লিপার সেলকে ব্যবহার করা, ইতিমধ্যে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়েছে দেখেছেন, ফলে তো সেই সব অঞ্চল দিয়ে ঢুকিয়ে দেওয়াটা প্রাথমিক টার্গেট ছিল। কিন্তু এখন বাংলাদেশ সরকার বুঝতে পারছে যে এখানে ঢোকানোটা ইজ ভেরি ডিফিকাল্ট, তার কারণ ভারত সরকার টোটাল অ্যাটেনশনটা দিয়েছে বা এই পশ্চিমবঙ্গের সঙ্গে যে 2200 কিলোমিটারের প্রায় রেঞ্জ আছে সেই জায়গাটা। ফলত এখন তাদের চিন্তাভাবনা একটু চেঞ্জ করতে হয়েছে। তখন তারা এখন ওই চাঁদপুরের হাইমচর দ্বীপে ওটাকে রেখে এবার কোথায় পাঠাবো তার প্ল্যান করছে। নদূরে ত্রিপুরা রয়েছেন, মিজোরাম রয়েছে, সমস্ত সীমানাগুলো রয়েছে, এদিকে আবার পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, কোস্টাল এরিয়া রয়েছে। ফলত শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবেন, কীভাবে RDX ব্যবহার করা হবে, কীভাবে স্লিপার সেল ব্যবহার করা হবে, সেটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা আমি বারবার বলছি যে এই ইন্টেলিজেন্স রিপোর্ট যেটা আমার হাতে এসছে, সেই ইন্টেলিজেন্স রিপোর্টটা আমি সংবাদ মাধ্যম থেকেই দেখেছি। এই ইন্টেলিজেন্স রিপোর্ট দিচ্ছে অসম STF, জানাচ্ছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে। ভাবতে পারেন, মানে একটা স্টেটকে কোন জায়গায় হেমন্ত বিশ্ব শর্মা নিয়ে গেছে যে তার ইন্টেলিজেন্স রিপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে হেল্প করছে। এটাই তো দরকার। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে জাভেদ মুন্সিকে নিজস্ব ইন্টেলিজেন্স নেটওয়ার্কে ধরতে পারে না রাজ্য পুলিশ। কেন? ওয়াই? কেন আব্বাস আলীকে হরিহরপাড়া থেকে বিনারুল শেখকে ধরার জন্য অসমের ইন্টেলিজেন্সকে আসতে হয়? কেন জাভেদ মুন্সিকে ধরার জন্য ইনপুট পেতে হয় কাশ্মীর পুলিশের কাছ থেকে? এন্টায়ার পশ্চিমবঙ্গের নিজের একক ক্ষমতায় রাজ্যের STF কিছু ধরতে পারে না। বিনীত গোয়েলরা কী করেন? এই প্রশ্নটা তো বারবার আসছে। আসলে ওই যে কথাটা বলছি যে মোহাম্মদ ইউনূস জানেন যে আমার একটা বন্ধু সরকার বসে আসছে পশ্চিমবঙ্গে, যে 72টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেয়নি, যে বর্ডার সিকিউরিটি ফোর্সের বাহিনীকে
গণশত্রু বলে চিহ্নিত করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে 15 কিলোমিটার বদলে 50 কিলোমিটার এরিয়া ডমিনেশন করার জন্য অনুমতি না বিরোধিতা করেছে একটা রাজ্যের সরকার, যেখানে দাঁড়িয়ে অসংখ্য জাল পাসপোর্ট, জাল ভিসা, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু তৈরি হচ্ছে। ফলে এমন একটা বন্ধু সরকার একটা রাজ্যে যদি থাকে, ফলে আমরা তো এই অপারেশনটা পশ্চিমবঙ্গ দিয়ে করতে পারি। ভেবে দেখেছেন কোনো একটা জায়গায় যে এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোথায় নিয়ে গিয়ে ফেলেছেন? বারবার বলছি বাংলার মানুষকে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এই সরকারকে তাড়ান, বিতাড়ন করুন, নতুন বছর নববর্ষের শপথ নিন। তাহলে কালকে আপনার পাশের ঘরে জাভেদ মুন্সি, পেছনের ঘরে মিনালুল শেখ, ওপাশের ঘরে আব্বাস আলীরা বসে থাকবেন, আপনি কিচ্ছু করতে পারেন না। অসহায়ের মতো নিজের জীবনের শেষ দিনটা দেখতেও পাবেন না আপনি। সেই দিনটাও হয়তো হতে পারে। আজকে নতুন বছর, শপথ নিন, শপথ নেওয়ার দিন। আমি আজকে যা যা তথ্য আপনাদের কাছে পেশ করলাম আমি গ্রাফিক্যালি আপনাদের কাছে দেখাবো, এবং আমাদের কাছে ভিডিও আছে যেখানে দেখবেন তালিবানরা কি উচ্ছ্বাস প্রকাশ করছে। পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার ওই মিশরে গিয়ে না ইজিপ্টে গিয়ে ওখানে গিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছেন না, ওদিকে নিজেদের আউটপোস্ট নিয়ে নিচ্ছে তালিবানরা। কথা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের দেখাবো যেখানে দাঁড়িয়ে তালিবানরা পাকিস্তানিদের দুটো আউটপোস্ট দখল করে নিয়েছে, শুধু নয় সেখানে পতাকা উত্তোলন করছে। সেই 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 ছবিটা, ভিডিওটা আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনারা একটু দেখুন। আপনারা দেখলেন, আমি সেই দৃশ্যটা আপনাদের দেখালাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এবার চলে যাব সরাসরি বাংলাদেশে। আমরা সেই বাংলাদেশ সীমানার পাশে দাঁড়িয়ে রয়েছি। আপনারা একটু ভালো করে দেখুন যে চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রামের বন্দর কাফকো জেটি, এই চট্টগ্রামের ঠিক এই জায়গাটা কাফকো জেটি, এই চট্টগ্রামটা দেখছেন, এ পাশে মায়ানমার, এই হচ্ছে চট্টগ্রাম, এই চট্টগ্রামের বন্দর কাফকো জেটি। এইখানে 22শে ডিসেম্বর, গত 22শে ডিসেম্বর 720 টনের এমভি আল বাকেরা পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে এসে পৌঁছেছিল। প্রায় 10-12 দিনে জার্নি করে এখানে এসে 22শে ডিসেম্বর পৌঁছেছিল। এইখানে সারের বস্তা নিয়ে তারা এসছে, এবং ঠিক তার আগে বাংলাদেশ সরকার বলেছি, বাংলাদেশ সরকার নোটিশ জারি করেছিল যে কোনো ফিজিক্যাল চেকিং কোনো জাহাজে করা যাবে না। এমভি আল বাকেরা যখন এখানে এসে পৌঁছয়, সেখান থেকে যখন বেশ কিছু সারের বস্তা আনলোডিং হওয়ার পর সেই জাহাজ কিন্তু আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, ভারতের ইন্টেলিজেন্স, অসম ইন্টেলিজেন্স নেটওয়ার্কের নজরবন্দি হয়ে যায়। সেটা বাংলাদেশ সরকার জানতে পারে, এবং তারপরেই তারা সঙ্গে সঙ্গে সেখানে ঘোষণা অ্যানাউন্সমেন্ট করেন যে এমভি আল বাকেরা চলে যাবে আলটিমেটলি সিরাজগঞ্জ, এই নদী দিয়ে চলে যাবে, আভ্যন্তরীণ নদী দিয়ে সিরাজগঞ্জে চলে যাবে। এখান দিয়ে আপনারা দেখছেন এই চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দরের পাশে আমি একটু জুম ইন করতে বলবো, এই হচ্ছে মেঘনা নদী। ব্যাস, এই মেঘনা নদী এই চট্টগ্রাম বন্দর থেকে, এই মেঘনা নদী বাংলাদেশের ভেতরে ঢুকছে। এ পাশে নোয়াখালী, এদিকে আপনারা দেখছেন খুলনা, মাঝখান দিয়ে মেঘনা নদী যাচ্ছে। এই মেঘনা নদী থেকে, এই মেঘনা নদীর পাশ দিয়ে যে নদীটা চলে যাচ্ছে সোজা এখান দিয়ে ব্রহ্মপুত্র সিরাজগঞ্জে যাবে। অর্থাৎ চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ প্রায় 450 কিলোমিটার রেঞ্জ। এই এমভি আল বাকেরা এই সারের কনসাইনমেন্ট নিয়ে এরা এখানে যাবে। অফিসিয়ালি বাংলাদেশ সরকার বলতে জাহাজ কর্তৃপক্ষ তারা অ্যানাউন্স করেন, অন্য কিছু না, ভারত সরকারকে মিসলেড করার জন্য, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে মিসলেড করার জন্য। কারণ এই জাহাজের দিকে ভারতীয় ইন্টেলিজেন্সের নজর পড়ে গেছে, এই জাহাজের দিকে অসম এসটিএফ ভারতীয় ইন্টেলিজেন্সকে জানিয়ে দিয়েছে, এবং একটা এনি পয়েন্ট অফ টাইম কাছেই ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, যে কোনো জায়গা থেকে জাহাজ মানে নৌবাহিনীকে একে জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের টাইম লাগবে জাস্ট 7 মিনিট। এটা এরাও জানেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশের ইন্টেলিজেন্সও জানে, পাকিস্তান ইন্টেলিজেন্সও জানে। এই জাহাজটাকে তখন তারা দ্রুত বলে যে সারের বস্তা খালাস করার জন্য যাবে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ দেখছেন আপনার এই ঢাকা থেকে 111 কিলোমিটার দূরে এই জায়গাটা হচ্ছে সিরাজগঞ্জ, এবং এই সিরাজগঞ্জে ব্রহ্মপুত্র মেঘনা হয়ে ব্রহ্মপুত্রতে যাবে, এবং অ্যাকর্ডিংলি 22শে ডিসেম্বরের পর খালাস করে বেশ কিছু সারের বস্তা খালাস করে আস্তে আস্তে করে রওনা দেয়।
এই রওনা দেওয়ার পথে মাঝপথে আচমকা এরা ডেস্টিনেশনটা চেঞ্জ করে, কি মারাত্মক চিন্তা করে দেখুন। মেঘনা নদীতে চাঁদপুরের হাইমচর, এই যে জায়গাটা আপনারা দেখছেন মেঘনা নদী, এবার আমি একটু জুম ইন করতে বলবো। এইখানে দেখুন, এটা হচ্ছে চাঁদপুরের এখানে এই ছোট্ট একটা দ্বীপ আছে, ব্যাস এই দ্বীপটার নাম হচ্ছে হাইমচর। এর ডান দিকে, ওপরে, নিচে, বাঁ দিকে, চারদিকে কিন্তু মেঘনা নদী। সেই হাইমচরে আচমকা এই এমভি আলবাখেরা এই জাহাজটি মাঝরাতে নোঙর করে দেয় এবং নোঙর করে সেইখানে দ্রুত এই 250 কেজি RDX স্ট্যাকইয়ার্ডে, এখানকার কোনো একটা স্ট্যাকইয়ার্ডে সেটা জমা করে দেয়, নামিয়ে দেয়, আনলোড করে দেয়। এই দ্বীপটাতেই এই মুহূর্তে 250 কেজি RDX আছে। এবার এই ইনফরমেশানটা আপনারা বলতেই পারেন আমি কার কাছ থেকে পেলাম। এই ইনফরমেশানটা হচ্ছে বেসিক্যালি অসম STF, তারা ইনফরমেশানটা কালেক্ট করেছে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে দিয়েছে। যে দেখুন, চট্টগ্রাম থেকে যে জাহাজ রওনা দিয়েছে সেই জাহাজ কিন্তু আলটিমেটলি সিরাজগঞ্জে যায়নি, যেখানে সিরাজগঞ্জে পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছয়নি। এই যে আমি একটু জুম ইন করার কথা বলছি, জুম আউট করার কথা বলছি। এখানে যাদের যাওয়ার কথা ছিল এই ঢাকা থেকে, আপনারা দেখছেন এখানে আসছে, ঢাকা থেকে তাদের এই সিরাজগঞ্জে পৌঁছানোর কথা ছিল চট্টগ্রাম থেকে। জাস্ট ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে মিসলেড করার জন্য এই মেঘনা নদী দেখছেন, এই মেঘনা নদী থেকে এইদিকে পদ্মা চলে যাচ্ছে, এই ব্রহ্মপুত্র ধরে সরাসরি সিরাজগঞ্জে পৌঁছে যাবে, অর্থাৎ চট্টগ্রাম থেকে প্রায় 450 কিলোমিটারের ডেস্টিনেশন। কিন্তু কি করলো, মাঝপথে এরা এই হাইমচর দ্বীপে নোঙর করে RDXটাকে নামিয়ে দিল, উইচ ইজ 111 কিলোমিটার ঢাকা থেকে দূরত্ব। আর এই সিরাজগঞ্জ থেকে এর দূরত্ব হচ্ছে 235 কিলোমিটার, 235 কিলোমিটার। 235 কিলোমিটার আগে মাঝরাতে নোঙর করলো এমভি আলবাখেরা এবং সেখানে RDXটা নামিয়ে দিল। নামিয়ে দিয়ে এই জাহাজ কিন্তু ওখান থেকে আস্তে করে বেরিয়ে চলে এসছে, জাস্ট টু মিসলেড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। ভারত সরকার খবর পায়, কিন্তু ভারত সরকার কিন্তু খবরটা সংগ্রহ করে নিয়েছে, তার কারণ অসমের STF কিন্তু এই কাজটা করেছে। আমি বারবার আপনাদের কাছে বলি না যে একটা রাজ্য খুব ইম্পর্ট্যান্ট একটা রাষ্ট্রের ক্ষেত্রে, বিশেষ করে সীমান্তবর্তী রাষ্ট্র, ধরুন অসম, ত্রিপুরা, মিজোরাম, প্রত্যেকটা রাজ্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ভারত রাষ্ট্রের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ খুব ইম্পর্ট্যান্ট। পশ্চিমবঙ্গ নিয়ে সীমানা নিয়ে যে ছেলে খেলা করে না, পশ্চিমবঙ্গ প্রায় 2200 কিলোমিটার ডেস্টিনেশনের মধ্যে 72টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি না দিয়ে আমাদের জীবনকে কতটা বিপন্ন করে রেখেছে। এখন বর্ডার সিকিউরিটি ফোর্সকে মণিপুর থেকে ফোর্স নিয়ে এসে তার সীমানা পাহারা দেওয়াতে হচ্ছে। এটা যদি কাঁটা তার দিয়ে পরিবেষ্টিত করা যেত, সীমানায় প্রাচীর দেওয়ার জন্য, কাঁটা তার দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার যদি ভারত সরকারকে সাহায্য করতো, কত বড় কাজ হতে পারত। আজকে আমি বারবার বলছি, STF রাজীব কুমার নিজে বড় বড় কথা বলছেন, ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের STF কাজ করছে, কিন্তু আলটিমেটলি অসমের STF পশ্চিমবঙ্গে খবর দিচ্ছে, যান হরিহরপাড়ায় অমুক জায়গায় খারিজা মাদ্রাসা চালাচ্ছেন, যান অমুক জায়গায় মিনারুল শেখ চালাচ্ছেন। অসম কাশ্মীর পুলিশ এসে বলছে গুলশান হাউসে জাবেদ মুন্সি বসে রয়েছে, ওকে ধরে দিন। তো ফলে বাইরের ইন্টেলিজেন্স এসে পশ্চিমবঙ্গের STFকে খবর দিচ্ছে। আর সেইখানে দেখুন অসম একটা অন্য জায়গায়, সেইখান থেকে সে খবর নিচ্ছে যে এই জায়গাটাতে বসে রয়েছে এই RDX কিন্তু অ্যাকুমুলেটেড হয়েছে। এই হাইমচর দ্বীপ, চাঁদপুরের হাইমচর দ্বীপে এই মুহূর্তে সমস্ত RDX কিন্তু বন্দি রয়েছে কন্টেনারে। সেখানকার নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেই 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 পার্টিকুলার জায়গাটাও বলছি, মানে স্ট্যাকইয়ার্ড, এখানে একটা স্ট্যাকইয়ার্ড আছে এবং সেই স্ট্যাকইয়ার্ডের মধ্যে, হাইমচর দ্বীপের মধ্যে এই 250 কেজি RDX। কত মানুষের প্রাণ ভবিষ্যতে স্লিপার সেলকে দিয়ে মারবে। এই যে জঙ্গি ধরা পড়ছে, ধরুন জঙ্গি অসমে ধরা পড়ছে, ত্রিপুরায় ধরা পড়ছে, পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, এরাই তো এখান থেকে RDXটা ওই মৌলবাদী সুদখোর মোহাম্মদ ইউনূসের সহায়তা তারা পাবেন এবং ISI তাদের হেল্প করবে এবং এই RDX নিয়ে ভারতবর্ষে তারা বিভিন্ন ধরনের দুষ্কর্মটা চালাবে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে অসমের STFকে কী বলে কুর্নিশ জানাবো জানি না। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে একটা রাজ্য সরকার যদি যথাযথ ভূমিকা পালন করে, অসমের STF সেটা করে দেখালো, অন্তত ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে খবর দিয়েছে। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সেটার দিকে নজর রেখেছেন
এবং এই বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী সদা প্রস্তুত রয়েছেন। যে কোনো সময় তার র্যাডারে যে সময় ধরা পড়বে সঙ্গে সঙ্গে এই 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 পার্টিকুলার দ্বীপটা, যে দ্বীপটার কথা এতক্ষণ ধরে আপনাদের কাছে বলছিলাম, চাঁদপুরের হাইমচর, এই দ্বীপটা কিন্তু ভারতীয় ইন্টেলিজেন্স নেটওয়ার্কের নজরে রয়েছে, ভারতীয় নৌবাহিনীর নজরে রয়েছে, বিমান বাহিনীর নজরে আছেন। এবং বাংলাদেশ সরকারও বুঝতে পেরেছে যে হাইমচর কিন্তু ভারতীয় ইন্টেলিজেন্স নেটওয়ার্কের ফ্রেমের মধ্যে ক্যামেরাবন্দি হয়ে রয়েছেন। এখন এখান থেকে যদি RDX বার করারও চেষ্টা হয়, সেটাও কিন্তু অসম STF যেভাবে নেটওয়ার্ক তৈরি করে রেখেছে সে খবর তাদের কাছে পৌঁছে যাবে। আজকে নববর্ষের দিন এত খারাপ খবর শোনানোর ইচ্ছে ছিল না। ভালো খবর যেমন শোনালাম যে পাকিস্তান সীমান্তে 2টো চেকপোস্ট আফগান তালিবানরা তারা দখল করে নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে যখন এই কাহিনীটা বলছি, তখন বারবার বুক কাঁপছে, বারবার মনে হচ্ছে যে সারা বছরটা এই ভারতবর্ষের ভালো কাটুক, আমরা প্রত্যেকটি জঙ্গিকে আইডেন্টিফাই করি, প্রত্যেকটা রাজ্য সরকারের শুভবুদ্ধি হোক। এই রাজ্য যারা চালাচ্ছেন, যে রাজ্য সরকার চালাচ্ছেন, তারা রোহিঙ্গাদের প্রতি যে লিবারাল, যতই বড় বড় ডায়লগ দিন রাজীব কুমার, মনোজ ভার্মারা যতই ডায়লগ মানুন না কেন, কিন্তু দিনের শেষে কিন্তু পশ্চিমবঙ্গকে খুব ইনসিকিউর করে রেখেছেন। এখানে একসময় জাল ভ্যাকসিনের কথা শুনেছি, জাল অ্যাপয়েন্টমেন্টের চাকরি, রেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি, চাকরি দুর্নীতি, সব কিছু শুনেছি, সব কিছু আমরা মেনেও নিয়েছি। কিন্তু নিজেদের জীবনের নিরাপত্তা কি মেনে নিতে পারবো যদি সেটা বিঘ্নিত হয়? ভাববেন এটা। আজকে নতুন বছরে এই দিন এই কথাটা ভাবার জন্য বলছি। পশ্চিমবঙ্গে যে সরকার নবান্নে বসে রয়েছে তারা খুব লিবারাল এই মুহূর্তে দাঁড়িয়ে এই 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 সব বাহিনীর প্রতি, নয় কি? একটু ভেবে দেখবেন।